শিক্ষক শব্দের তিনটে অর্থ আছে। শি মানে শিক্ষা, তাকে তো শিক্ষিত হতে হবে। অবশ্যই। ক্ষমা হচ্ছে ক্ষমাশীলতা, এবং ক হচ্ছে কর্তব্য পরায়ণতা। আমি হয়তো অনেক সময় ক্ষমাশীল হতে পারি না, পরিস্থিতির কারণে হয়তো পারি না, তার মানে আমি শিক্ষক হিসেবে আমি কিছুটা হলেও 100% নাম্বার পেলাম না। যখন এটা লক্ষ্য করি তখন মনে হয় যে না, দোষটা ছাত্রের নয়, দোষটা সোসাইটির, তার পরিবারের। আমাদের সময় আমরা জানি যে একজন ছাত্র, তার সামনে তার মা বাবা শিক্ষকের কোনো নেগেটিভ সমালোচনা, নেতিবাচক সমালোচনা করতেন না, নেতিবাচক বিষয় নিয়ে আলোচনাও করতেন না। মানুষ তো চিরকালই ঠিক ভুল ভালো মন্দ মিশিয়েই, তা একজন শিক্ষকও সেই মানুষের বাইরে নন। তো তার মধ্যে কিছু ভালো থাকবে, কিছু মন্দ থাকবে, কারোর চোখে কোনোটা ভালো, কারোর চোখে কোনোটা মন্দ। এবার সেই মন্দটাকে নিয়ে যদি বাড়িতে কাটাছেঁড়া হয় এই ছাত্রের সামনেই, তাহলে সেই ছাত্র সেই শিক্ষককে শ্রদ্ধা করতে শিখবে না। তবে এটা ঠিক যে শিক্ষকের হাত থেকে লাঠি কেড়ে নেওয়াটা, লাঠি সে ব্যবহার করবে কি করবে না পরের কথা, লাঠিটা কেড়ে নেওয়াটা শিক্ষকের হাত থেকে, এটা একটা প্রভাব, নেতিবাচক প্রভাব সমাজের উপর পড়ে ফেলেছে। প্রাচীনকাল থেকেই শিক্ষকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এক সময় সমাজের যে কোনো স্থানে তারা বুক ফুলিয়ে মাথা উঁচু করে চলাফেরা করতেন, আর শিক্ষার্থীরাও তাদের প্রতি গভীর সম্মান দেখাতো। কিন্তু মনে হচ্ছে সময়ের সাথে সাথে সেই সম্মান ও সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজকের দিনে সমাজ গঠনের কারিগর শিক্ষকরা কোথাও যেন এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে পড়ে গেছেন। সারা দেশে প্রায় খবর আসে শিক্ষকদের অপমান, এমনকি শারীরিক আক্রমণের ঘটনা ঘটছে। অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আর সরকারি স্কুলের নাম শুনলেই মানুষের মধ্যে অনীহা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই আজ আমরা লাইফ লেসন স্টুডিওর পক্ষ থেকে এসেছি এক গর্বিত ও সচ্ছল শিক্ষকের কাছে, যিনি তার দীর্ঘ শিক্ষক জীবনে অসংখ্য ভালো ছাত্র গড়ে তুলেছেন এবং সমাজে রেখেছেন অসামান্য অবদান। তিনি হলেন মাননীয় অরিন্দম স্যার, অরিন্দম দে, বারাসাত নবপল্লী বয়েজ হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক। আজ আমরা তার অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক কথাগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে দর্শকদের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার স্যার, লাইফ লেসন স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রথমে বলুন কেমন আছেন? এই আছি, অনেকটাই একরকম আছি আর কি। এই সময়ে যেরকম ভালো থাকা যায়, যেরকমটা থাকা যায় সেরকম আছি। স্যার, এই শিক্ষকতা পেশায় আসার পেছনে আপনার অনুপ্রেরণা কি ছিল? ঘটনাচক্রে আমার বাবা একজন শিক্ষক। শিক্ষক শুধু তাই নয়, মানে তিনি নিজে স্কুল প্রতিষ্ঠা করে তিনি তার প্রধান শিক্ষকতা করেছেন এবং সেই স্কুলে উনি শিক্ষকতা করেছেন। মাও আমার সেই স্কুলেরই প্রাথমিক বিভাগের শিক্ষিকা ছিলেন। আমার প্রাথমিক শিক্ষা মায়ের হাতে এবং তারপরে মাধ্যমিক শিক্ষা বাবার হাতে, তারপর আস্তে আস্তে কলেজের দিকে গেছি। একজন শিক্ষক হিসাবে আপনার স্কুলের জীবনের প্রথম দিনটা কেমন ছিল? সে তো বহু বছর আগের কথা, এখন 95 সালে একটা তো আলাদা উন্মাদনা ছিল। নভেম্বর মাসে আমি স্কুলে জয়েন করছি, আমার 25শে নভেম্বর আমার জয়েনিং ডেট। তখন একরকম ছেলেদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলছে, সেরকম একটা সময় আমি ঢুকেছি। সুতরাং ছেলেদেরকে সেভাবে বুঝে ওঠার আগেই তারা পরীক্ষার পরবর্তী ছুটি ইত্যাদির জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু তবু একটা প্রথম দিনের একটা উন্মাদনা, একটা আলাদা নিজের ছোটবেলা থেকে লালন করে আসা যে স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়নের পথে এগিয়েছি, তার জন্য একটা তো ভালো লাগা, একটা উত্তেজনা আলাদা কাজ করবেই। স্যার, আমরা যদি দেখি বর্তমান দিনে একজন স্কুল ছাত্র আগে যেমন হতো শিক্ষকদেরকে দেখলে দাঁড়িয়ে যেত, তাদের সম্মান করতো, কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অনেকেই সেই শিক্ষককে যদি রাস্তায় দেখে তারা পাশ কাটিয়ে চলে যায়। এটা কেন হচ্ছে? এই যে শিক্ষক ছাত্রের মধ্যে সম্পর্কটা নষ্ট হচ্ছে, এটা কি বলছেন আপনি? আসলে আমরা প্রথমেই অভিযুক্ত করি ওই ছাত্রটিকে। আমি সে পথে হাঁটতে রাজি নই, আমি সে ভাবনা ভাবি না। আমি ভাবি যে হয়তো আমার মধ্যেই কোনো অসম্পূর্ণতা সে পেয়েছে,
শিক্ষক হিসাবে আদর্শ যে শিক্ষকের ভাবনা নিয়ে ও শিক্ষাঙ্গনে এসেছিল, সেই শিক্ষকের দাবি হয়তো আমি পূরণ করতে পারিনি। তার কাছে আমার কাছে আমি সেই আদর্শ শিক্ষক নই। তার জন্য দেখা যাচ্ছে অনেক ছাত্রই আছে হয়তো আমাকে দেখে পাশ কাটিয়ে গেলেও আরেকজনকে দেখে পাশ কাটাচ্ছে না। তখন যখন এটা লক্ষ্য করি তখন মনে হয় যে না, দোষটা ছাত্রের নয়, দোষটা সোসাইটির, তার পরিবারের। আমাদের সময় আমরা জানি যে একজন ছাত্র তার সামনে তার মা বাবা শিক্ষকের কোনো নেগেটিভ সমালোচনা, নেতিবাচক সমালোচনা করতেন না, নেতিবাচক বিষয় নিয়ে আলোচনাও করতেন না। মানুষ তো চিরকালই ঠিক ভুল ভালো মন্দ মিশিয়েই, তা একজন শিক্ষকও সেই মানুষের বাইরে নন। তো তার মধ্যে কিছু ভালো থাকবে, কিছু মন্দ থাকবে, কারোর চোখে কোনোটা ভালো, কারোর চোখে কোনোটা মন্দ। এবার সেই মন্দটাকে নিয়ে যদি বাড়িতে কাটাছেড়া হয় এই ছাত্রের সামনেই, তাহলে সেই ছাত্র সেই শিক্ষককে শ্রদ্ধা করতে শিখবে না। আমরা এখনো মনে আছে, আমি মনে করতে পারি যে আমার শিক্ষকদেরকে এখনো দেখলে, বা আমি চাকরি সূত্রে বারাসাতে আসার পরেও আমি যে সমস্ত মাস্টারমশাইকে জানি তারা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন, সেরকম মাস্টারমশাইদেরকে আমি দেখলে, আমি যদি চিনি তাদেরকে, তাহলে আমি তাদের দিকে নেমে যাই, স্যার কেমন আছেন জিজ্ঞাসা করে তারপরে যাই। এটা করবার চেষ্টা করি। আমি শুধু না, এটা অনেকেই করেন। এই করাটা তো একটা দৃষ্টান্ত ছাত্রের সামনে। একদম আমরা কতটা সেই দৃষ্টান্তটা ছাত্রের সামনে তুলে ধরতে পারছি তার উপর নির্ভর করছে ছাত্ররা সেই পথে হাঁটবে কি হাঁটবে না। শিক্ষক হিসাবে আমার যেমন দায়িত্ব আছে, বাবা মা হিসাবে পরিবারের কিছু দায়িত্ব আছে, আবার প্রতিবেশী হিসাবে সোসাইটিরও কিছু বয়স্ক মানুষের দায়িত্ব আছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়ার বড়রা আমাদেরকে শাসন করতেন, কিন্তু এখন সেই শাসনের জায়গাটা কিন্তু অনেকটাই হারিয়ে গেছে, অনেকটাই নেই। কি জানি পাছে যদি কিছু হয় ইত্যাদি একটা অজানা আশঙ্কা আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, যে তাড়না থেকে আমরা ওই পথে হাঁটছি না, যার ফলে তার সুযোগ একটা ছাত্রদের মধ্যে পড়ছে, ছাত্ররা নিচ্ছে। এরকম কিছু ঘটনা আছে যেটা আমরা যদি ফিল করবার চেষ্টা করি তাহলে হয়তো পারবো। স্যার, আজকের দিনে স্কুল শিক্ষক হতে গেলে তাকে তো খুব হাই কোয়ালিফাইড হতে হয়, এডুকেটেড হতে হয়। তো আমরা যদি লক্ষ্য করি, এমন কিছু বেসরকারি স্কুল আছে যেখানে সরকারি স্কুলে যারা শিক্ষক তাদের থেকে হয়তো তাদের সেই উচ্চ শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু সেই বেসরকারি স্কুলটাতেই দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা বেশি। এটা কিভাবে দেখছেন আপনি? দেখো, বিষয়টা হচ্ছে যে এই যে প্রশ্নটা তুমি করলে, প্রশ্নের মধ্যে অনেকটা আপেক্ষিকতা আছে। সবসময় যে তারা শিক্ষাগত দিক থেকে নিচু আর আমি সরকারি স্কুলে চাকরি করি মানে আমি উঁচু, এমনটা ভাবার কিন্তু কোনো অবকাশ নেই। আমি আমার চারপাশে দেখতে পাই যে আমার ছাত্র, আমি তার থেকে নাম্বার হয়তো কম পেয়েছি, আমার ছাত্রটি বেশি নাম্বার পেয়েছে, কিন্তু সে এই চাকরির পরীক্ষায় বা জীবনের এই যে পর্যায়ে এসে তার পারিবারিক কিছু সমস্যার কারণে সে সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি, সরকারি চাকরি অ্যাচিভ করতে পারেনি। এবার সরকারি চাকরি অ্যাচিভ না করার নেপথ্যে তো আরো অনেক সামাজিক রাজনৈতিক ঘটনা আছে। আমি সে বিতর্কিত প্রশ্নে যাচ্ছি না, যদিও যাওয়াটা উচিত, কিন্তু আমি যাচ্ছি না, মানে খুব সচেতনভাবে এড়িয়ে যাচ্ছি। এবার প্রাইভেট স্কুলে যে অ্যাম্বিয়েন্সটা পায় একটা ছাত্র শিক্ষকের রেশিও যেটা পায়, একজন শিক্ষক ছাত্রকে যতটা অ্যাটেনশন দিতে পারে সরকারি স্কুলে সেই অ্যাটেনশনটা দিতে পারে না। আর দেখো, প্রমোশন ডিমোশন এই বিষয়টা কিন্তু খুব জরুরি। সরকারি স্কুলে আমাদের কোনো প্রমোশন নেই এবং ডিমোশনও নেই। আমি ক্লাসে একটু দেরিতে গেলাম, আমি ছাত্রদের কাছে অপরাধী, ছাত্ররা কিন্তু আমায় দেখছে, কিন্তু স্কুলে কেউ কিছু আমাকে মুখ তুলে বলতে পারবে না, শুধু বলতে পারবে কেন আপনি দেরি করছেন, এইটুকুই। আমি ইগনোর করলাম, পাত্তা দিলাম না, সেটা কিন্তু ছাত্রের কাছে আমি অপরাধী থেকে গেলাম। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে যদি আরো বেশি দায়বদ্ধ করে তোলা যেত সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, সেক্ষেত্রে মানের জায়গায় কোনো তফাৎ থাকতো না। আর একটা যেটা ঘটনা, যেটা প্রথমেই বললাম আমি, রেশিও, ছাত্র শিক্ষক অনুপাত প্রাইভেট স্কুলে যতটা আছে, কম বেতনে বহু শিক্ষককে পাচ্ছে। সুতরাং সেকশন ভাগ করে দিলেও তাদের ছাত্র শিক্ষক রেশিও মানাতে অসুবিধা হচ্ছে না। কিন্তু আর সরকারি স্কুলে কি, সরকারের কিছু প্রোটোকল মেনটেন করে
কিছু নিয়ম নীতির বেড়াজাল পার হয়ে তাকে ওই শিক্ষকতার জায়গায় আসতে হচ্ছে। আমি নৈতিক অনৈতিক প্রশ্নে যাচ্ছি না, কি অন্যায় বেনিয়ম নিয়ম বেনিয়ম হচ্ছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না, যে নিয়মের প্রশ্ন থেকেই বলছি কিছু গণ্ডি পার হয়ে আসতে হচ্ছে। সেই গণ্ডিটা পার যদি একবার হয়ে গেলাম তখন আমার আর চিন্তা নেই। যেমন তোমাকে একটা কথা বলি, 21শে এপ্রিল 1994 আমার ইন্টারভিউ চলছে নবপল্লী বয়েজ স্কুলে, আমি যে স্কুলে এখন পড়াই। আমার বাবা যেহেতু স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, সেহেতু আমি জানি যে একজন বাংলা বিষয়ের শিক্ষকের ইন্টারভিউতে, আমি তো এসএসসির অনেক আগে, তা বাংলা বিষয়ের একজন শিক্ষককে যখন ডেমনস্ট্রেশন ক্লাস নিতে হয় তখন কোনো ইংরাজি শব্দ ব্যবহার করাটা যায় না, সঠিক নয়, তার ক্ষেত্রে ওটা নেতিবাচক। কিন্তু আমি সেই ব্যাপারে তখন সচেতন ছিলাম। যেই মুহূর্তে আমার চাকরিটা হয়ে গেল তখন আমি যদি জ্যোতিচিহ্ন না বলে পাংচুয়েশন বলি, ন্যারেশন বলি উদ্ধৃতি না বলে, তাহলে কিন্তু আমার কিছু যাবে আসবে না। আমি উক্তি পরিবর্তন বললাম, আমি ন্যারেশন বললাম না, তাতে আমি ইন্টারভিউ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ক্লাসে গিয়ে আমি ন্যারেশনই বলে দেবো আর উক্তি পরিবর্তন বলবো না। এই যে বিষয়টা, এই মজা করার জন্য বলতে পারি হয়তো ভয়েস চেঞ্জ, ভয়েস, আমি গলার স্বর পাল্টে বললাম ভয়েস চেঞ্জ। আসলে ভয়েস আর বাচ্চা ইন্টারভিউ দেওয়ার পরে চাকরি পেয়ে গেলে আর তফাৎ থাকে না, আর তফাৎ মাথায় রাখতে হয় না। তা সেই যে ব্যাপারগুলো সরকারি চাকরি পেয়ে গেলে আমাদের অনেকটাই আমরা রিল্যাক্স মুডে করতে পারি। আরো একটা সুবিধা আমাদের হয়, সেটা হচ্ছে যে আজকালকার ছাত্ররা না কিউরিয়াস নয়। আজকালকার ছাত্ররা, এই আজকেই আমি ক্লাসে পড়াতে গিয়ে বলছিলাম যে একটা প্রশ্ন করেছি, যে প্রশ্নের উত্তর দিচ্ছে না, চুপ করে রয়েছে। আমি বললাম 9-এ তোমরা ভাব সম্প্রসারণ করেছো, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। তুমি যদি মুখের কপাট বন্ধ করে রেখে পাছে ভুল হয়ে যায়, তার জন্য উত্তরটাই না দাও, তাহলে তুমি তো সঠিকটা জানতে পারবে না। তা এইরকম ভাবে আজকে ছেলেরা প্রশ্নটাই করে না। কেন প্রশ্ন করে না সেটা আমি পরবর্তীকালে প্রসঙ্গ এলে আমি বলবো। মূলত সরকারি স্কুল আর বেসরকারি স্কুলের যে বিষয়টা তুমি তুললে, সে বিষয়ে আমার অভিমত এইরকম। স্যার, আমরা তো অনেক ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করতে পারি বর্তমান দিনে, যে অনেক সরকারি স্কুলে যারা পড়াচ্ছে, যারা শিক্ষক আছে, তারা তাদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছে। এটা কেন হচ্ছে? দেখো, এটা কেন হচ্ছে এর উত্তরটা সঠিকভাবে তারাই দিতে পারবে যারা নিজে সরকারি স্কুলে চাকরি করে তার সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছে। একমাত্র তারাই সঠিক উত্তরটা দিতে পারবে। আমি দূর থেকে যেটা অনুমান করে বলতে পারি, আমারটা অনুমান নির্ভর হবে, কারণ আমার বাচ্চাকে আমি সরকারি স্কুলেই পড়িয়েছি। আমার বাচ্চা সরকারি স্কুলে পড়ে, সরকারি কলেজে পড়ে সে তার নিজের পছন্দের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আমার যেটা অনুমান সেটা হচ্ছে যে আমি তো চাকরি করতে গিয়ে বুঝতে পারছি যে আমার স্কুলের সীমাবদ্ধতা কি, যে সীমাবদ্ধতার উপলব্ধি করেই হয়তো তার নিজের সন্তানকে সেখানে রাখছে না, এমনটা হতে পারে। কারণ পরীক্ষা ব্যবস্থা, তারপরে তার মূল্যায়ন, নিয়মিত যে শ্রেণী পঠনের যে হোমওয়ার্ক করার বা দেওয়া, বা ক্লাস ওয়ার্ক যেগুলো করানো বা দেওয়ানো, এই সমস্ত ব্যাপারগুলোতে, বা কারিকুলামের পাশাপাশি কোকারিকুলামের প্রতি তাদেরকে আকৃষ্ট করে তোলার যে বিষয়টা, সেই বিষয়গুলোর কিছু খামতি সরকারি স্কুলে আছে। খামতি বলবো না, একটু উদাসীনতা, ওই কতকটা কোটা পূরণের কর্মসূচি নিয়ে ছেড়ে দেয়া, এরকম কিছু আছে। তবে আমি বারবার বলছি, সরকারি স্কুল মানে সব সরকারি স্কুল নয়। এখনো যে সমস্ত সরকারি স্কুল ছাত্রের সংখ্যা বেশি, এখনো যে সমস্ত বেশ কিছু সরকারি স্কুল আছে যারা কিন্তু অনেক প্রাইভেট স্কুলকে টেক্কা মারতে পারে। হ্যাঁ, অবশ্যই অনেক প্রাইভেট স্কুলকে টেক্কা মারতে পারে। আমার হাতের নজরেই, আমার চোখের মধ্যেই আমি 4-5টা স্কুলের নাম বলে দিতে পারবো, যে 4-5টা স্কুল কিন্তু তারা কারিকুলামের পাশাপাশি কোকারিকুলামে যথেষ্ট আন্তরিকভাবে ছাত্রদেরকে সমৃদ্ধ করে তোলার চেষ্টা করছে, এবং যাদের ছাত্র সংখ্যা যথেষ্ট। হ্যাঁ, আমরা এও দেখতে পারি যে সেই সমস্ত সরকারি স্কুলে ছাত্রদের সংখ্যা প্রচন্ড, কিন্তু বাকি যে সমস্ত সরকারি স্কুল আছে, তাহলে সেই স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কেন হচ্ছে না? তারা কোন নিয়মটা পালন করছে না? দেখো, কোন নিয়মটা পালন করছে না ব্যাপারটা
খুবই মানে সময় সাপেক্ষ আলোচনা। তবে এক নজরে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আজকালকার এই কিছুদিন আগে বারাসাতের এক স্কুলের প্রধান শিক্ষক তিনি বারাসাতে পঞ্চম শ্রেণীতে ভর্তি সমস্যা নিয়ে একটা মিটিংয়ে বেশ জোরদার সওয়াল করেছিলেন। সেটা হচ্ছে বারাসাতে কোনো ভর্তি সমস্যা নেই, এরকম একটা স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন। আচ্ছা, পরিষ্কার। তো সবাই সিদ্ধা সোজা করে বসলো, কি ব্যাপার, যে সমস্যা নিয়ে আমরা আলোচনায় বসছি উনি বলছেন কোনো সমস্যা নেই। বলছে হ্যাঁ, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে অভিভাবকের পছন্দসই বিদ্যালয়। আচ্ছা, আমার ছাত্রকে ওই বিশেষ বিদ্যালয়ে ভর্তি না করলে ছেলে রসাতলে যাবে, এই চিন্তা করে কিন্তু গান্ধী স্কুলে ভিড় বেশি, গভর্নমেন্ট স্কুলে ভিড় বেশি, মানবতায় ভিড় কম। কিন্তু মানবতায় কিন্তু আমার কোয়ালিফিকেশন নিয়েই, যোগ্যতা মানে উত্তীর্ণ হয়েই একজন শিক্ষক যাচ্ছে। এবার সেই শিক্ষকের কাছে যদি সমমানের, তার চাহিদা মতো মানের ছাত্র যদি না যায়, তাহলে তিনি দেবেন কাকে? তার নিজেকেই তো নিজে রিচ করতে পারছেন না। আমার পরিচিত একটি আমার ভাই, সে একটা স্কুলে, পার্ক সার্কাসের কাছে একটা স্কুলে চাকরি করতো। সেই স্কুলের ছাত্র সংখ্যা ছিল ওই 35-এর কাছাকাছি, টোটাল 35-এর কাছাকাছি। এইবার সেই ভাইটি ও এসএসসি পরীক্ষা দিল, হেডমাস্টারশিপের পরীক্ষা দিয়ে একটা স্কুলে হেডমাস্টার হিসেবে জয়েন করলো। যেখানে 35 জন ছাত্রের টিচার ছিল, সে এখন প্রায় 4100 ছাত্রের স্কুলের হেডমাস্টার। 4100 ছাত্রের স্কুলের হেডমাস্টার। ও বলছে আমি কি পড়াবো, আমি কাকে পড়াবো? আমি নিজে যেটা জানি সেইটা যদি জানাতে যাই, হ্যাঁ, সেটা তো বুঝবেই না। আমি তাকে যে তার খিদে মেটানোর জন্য আমি যে খাবার সংগ্রহ করে নিয়ে যাব, সেই তাগিদটুকু আমার নেই। সুতরাং আমার যা ছিল সেটা পুরো ডাউন, মানে তার গ্রাফটা পুরো নেমে যাচ্ছে। আচ্ছা, আমি নিজেকে আমার জায়গায় ঠিক রাখতে পারছি না। তাই জন্য সে একটা স্কুলের হেডমাস্টার হিসেবে জয়েন করেছে সম্প্রতি। তাহলে সমস্যাটা কিন্তু ওই জায়গায়, গার্জিয়ানের পছন্দ। এবার পছন্দের কারণ হিসাবে অবশ্যই সেই স্কুলের কিছু ভালো, এক নজরে ভালো, বাইরে থেকে ভালো, এই সমস্তগুলো কাজ করে। সত্যিকারের ভালো সেটাও কাজ করে। অবশ্যই সত্যিকারের ভালো আছে, নিশ্চয়ই আছে। আবার এক নজরে বাইরে থেকে ভালো আছে, আবার মানে মোটামুটি ভালো, আমার বাড়ির কাছে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলোই ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি উপেক্ষা করতে পারবো না। আমার স্কুলে ছাত্র মানে ভর্তির সমস্যা প্রচুর। আমার স্কুলে প্রচুর সংখ্যক ছাত্র। কারণ কি? কারণ আমার স্কুলটা যে এলাকায়, সেই এলাকায় পিছিয়ে পড়া ফার্স্ট জেনারেশন স্টুডেন্টদেরকে অন্য জায়গায় নেবে না। এবং সেই ছেলেদেরকেও তো শিক্ষাঙ্গনের বাইরে রাখা যাবে না, এটা সরকারি পলিসি। সুতরাং সেই পলিসিকে, এবং যথেষ্ট উচিত সঠিক পলিসি, সেই পলিসির জায়গা থেকে ছাত্রকে শিক্ষালয়ে আনবার জন্যে দরজা খোলা রাখতেই হয়। সেই খোলা রাখার সূত্রে আমার স্কুলে চাপ বেশি। হয়তো দেখা যাচ্ছে আমার স্কুলে হয়তো সেই অর্থে একদম মানে খুব যে ভালো পরিকাঠামো ভালো থাকলেও আমার স্কুলের এডুকেশন সিস্টেম, পড়াশোনার পদ্ধতি খুব উচ্চমানের, তেমনটা নাও হতে পারে। মানে হয়তো আর একটা স্কুলে খুব ভালো, সেই স্কুলে ভিড় আছে, আবার আমার স্কুলেও ভিড় আছে। তাহলে আমার স্কুলে ভিড়টার বেশি কারণ হচ্ছে ওই ফার্স্ট জেনারেশন স্টুডেন্ট, তারা ওই স্কুলে যেতে সাহস পাচ্ছে না, যেতে পারছে না। এই কারণে আমার স্কুলে ভিড় বেশি। এরকম একটা সময় সমাজে শিক্ষকদের আলাদা একটা মর্যাদা ছিল, এখন সেটা যদি আমরা দেখি ধীরে ধীরে কিছুটা হলেও কমছে। এটার পরিবর্তনের কারণটা কি? ওই যে আমি প্রথমেই তোমাকে বললাম একটা কথা, যে শিক্ষকরা কিন্তু সোসাইটির বাইরে নয়, শিক্ষকরা সমাজের একটা অংশ। অবশ্যই আমাদের গায়ে যতই তকমা লাগিয়ে দেওয়া হোক, আমরা সমাজ বন্ধু, আমরা শিক্ষক, কিন্তু আমরা তো অন্য গ্রহ থেকে আসিনি। আমরা এই সমাজেরই প্রোডাক্ট। এই সমাজেই আমাদের বেড়ে উঠতে হচ্ছে, সমাজকে নিয়েই আমার থাকতে হচ্ছে। আমার বাড়ির অসুস্থ মহিলাকে, আমি অসুস্থ রোগীটাকে আমি সরকারি হাসপাতালে নিয়ে যাব, আর আরেকজন সে তার সামাজিক মর্যাদার সূত্রে, অন্য পেশায় আছে থাকার সূত্রে, তার পেশাগত আনুকূল্যে বা দাক্ষিণ্যে সে একটা নার্সিংহোমে বেটার ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে পারছে। এটা তো
তার মানসিক যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়া আমার মধ্যে থাকবে। আমার মধ্যে থাকবে এই প্রতিক্রিয়া যে আমি আর 5 জন রাস্তাঘাটে যা করতে পারে আমি তা করতে পারি না, এটা থাকবে, থাকা উচিত, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু একটা সময় পর্যন্ত এটাকে মেনটেন করা যায়। কিন্তু যখন চারিদিক থেকে আমি পিষ্ট হব, চারিদিক থেকে অর্থনৈতিক, সামাজিক, চারিদিক থেকে পিষ্ট হব, তখন সেই তার প্রভাবটাও কিন্তু আমার মানসিক জায়গায় পড়বে। আর তারপরে যেটা তোমাকে একটু আগে বললাম, যে সোসাইটিতে চায়ের দোকানে যে লোকটা চাকরি পাওয়ার প্রশ্নই ওঠে না, যে লোকটি হয়তো বিদ্যালয়ের গণ্ডি পার হননি, তার ছেলেটা স্কুলে পড়ে, সেই সূত্রে স্কুলের কিছু সিনারিও তার চোখে ধরা আছে, সেই সিনারিওকে বেস করে তার আগাগোড়া তিনি কিছুই জানলেন না, শুধু একটা ছবি তিনি দেখলেন, সেই ছবিটা দেখেই তিনি চায়ের দোকানে বসে তিনি টেবিল গরম করা কথাবার্তা বললেন, যেটার প্রভাব কিন্তু তিনি বাড়িতেও রাখেন, এবং সেই প্রভাবটা তার সন্তানের উপর পড়ছে, সোসাইটিতে পড়ছে। সুতরাং মানে সামাজিক দিক থেকে শিক্ষকদেরকে একটা আলাদা গ্রহের মনে করা হলেও শিক্ষক কিন্তু কিছু বাইরে নন, তার মধ্যেই, এই মধ্যে থেকেই তাকে চলতে হয়। তার যে সংস্কৃতি, তার যে পেশাগত যে একটা আদর্শ, সবকিছুকে বজায় রাখার লক্ষ্যে সবসময় পারেন না। অ্যাজ এ হিউম্যান বিং স্খলন থাকতেই পারে, সে সবসময় পারেন না। আর যে মুহূর্তে তিনি পারলেন না, তখন তাই নিয়ে হাড়ের রব উঠে যায়, চারপাশে গেল রব উঠে যায়। কিন্তু একই মানুষ, একই পরিবারের আর একজন ভাই, সে হয়তো অন্য পেশায় আছে, সে হয়তো এর থেকেও খারাপ, তারও চাকরিগত, সে হয়তো চেয়ারে কোট ঝুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, সে হয়তো তার সন্তানের জন্য স্কুলে তার অফিস কামাই করে সে হত্যা দিয়ে পড়ে আছে কোনো একটা কারণে, কোনো সুবিধা পাওয়ার জন্যে, তাকে নিয়ে কোনো গেল রব ওঠে না, কারণ সে সরকারি অফিসে বেনিফিশিয়ারি তো আমরা সবাই নই, কিন্তু একটা স্কুলের বেনিফিশিয়ারি কিন্তু সবাই, একটা স্কুলের সঙ্গে রিলেটেড কিন্তু সমাজের প্রত্যেকটা স্তরের গার্জিয়ান, সে হয়তো প্রাক্তন হয়েছে অভিভাবক হিসাবে বা বর্তমান আছে। সুতরাং এই শিক্ষাঙ্গনের যে এনভায়রনমেন্ট, সেটা তার ছাত্রের মাধ্যমে তার কাছে রেগুলার আপডেট হচ্ছে। শুধু এই রেগুলার আপডেটেশনে তার মধ্যে সে মুখরোচক বিষয় খুঁজে নিয়ে সে সোসাইটিতে তাই নিয়ে গেল রব তুলছেন, যার প্রভাবটা পড়ছে শিক্ষকদের উপরে। স্যার, আপনাদের যে সময়টা ছিল, আপনাদের যে জেনারেশন, সেই সময় দেখতাম আমরা, বা আমাদের যে জেনারেশন তার আগের জেনারেশন, শিক্ষকরা সেই ছাত্রকে বোঝানোর জন্য হয়তো বকাবকি করতো, মারধর করতো, যাতে তারা একটা সঠিক পথে এগোতে পারে। কিন্তু বর্তমান দিনে সেটা তো প্রায় অসম্ভব বললেই চলে। এই জিনিসটা সমাজের প্রতি কিরকম প্রভাব পড়ছে? দেখো কিরকম প্রভাব পড়ছে সমাজে। তোমরা যারা ঘোরাঘুরি করো, এই সেগমেন্টে নেই এমন যারা ঘোরাঘুরি করো, তারাই বেশি বলতে পারবে। সোশ্যাল মিডিয়াতে নানা রকম ছবি, নানা রকম মুখরোচক ছবি ইত্যাদি তো দেখতেই পাচ্ছ। তার একটা ফল পড়ছে যে না, এটা বলতে পারবো না। তবে এটা ঠিক যে শিক্ষকের হাত থেকে লাঠি কেড়ে নেওয়াটা, লাঠি সে ব্যবহার করবে কি করবে না পরের কথা, লাঠিটা কেড়ে নেওয়াটা শিক্ষকের হাত থেকে, এটা একটা প্রভাব, নেতিবাচক প্রভাব সমাজের উপর পড়ে ফেলেছে। তবে আমরাও যে সবসময় লাঠিটাকে ঠিক কারণে ব্যবহার করতাম, ঠিকভাবে ব্যবহার করতাম, এমনটা নয়। আমাদের মধ্যেও এমন কেউ আছে, হয়তো আমিই আছি, সেই লাঠিটাকে হয়তো আমার ব্যক্তিগত আক্রোশ মেটাবার জন্যে আমি ব্যবহার করেছি। ছাত্রটির ন্যায় অন্যায় তাকে সেভাবে মূল্যায়ন না করি, কেন অন্যায়টা করলো তার মনটাকে না বুঝেই আমি হয়তো অন্যায়টা করে ফেলেছি, তা সেটার জন্যে লাঠিটাই দোষী হয়ে গেল। তার লাঠিটা সেরকম কিছু উদাহরণকে সামনে রেখে অভিভাবকরা দাবি তুললেন যে আমার ছাত্র, বা মারতে গিয়ে এমন বেপরোয়া মারলেন যে ছাত্রের কোনো একটা বিরাট ক্ষতি হয়ে গেল, চোখ বা কান মতো সেন্সিটিভ অর্গান ড্যামেজ হলো। সেই ড্যামেজগুলোর এভিডেন্স খাড়া করে আলটিমেটলি বিদ্যালয় থেকে ওই যে প্রহারের ব্যাপারটা সেটা উঠে গেল, শাস্তির ব্যাপারটা উঠে গেল, এই ধরনের শাস্তি। আমরা বলি শিক্ষক হচ্ছে গিয়ে সমাজ গড়ার কারিগর,
কিন্তু বর্তমান দিনে দেখা যায় শিক্ষকদের সেই সামাজিক ভূমিটা হয়তো কোনো কোনো জায়গায় আস্তে আস্তে কমে যাচ্ছে। এর প্রধান কারণগুলো কি কি হচ্ছে স্যার? দেখো, খুব কঠিন একটা প্রশ্ন করলে। শিক্ষক সমাজ গড়ার কারিগর আগেও ছিলেন, এখনো আছেন। যে শিক্ষক তার শিক্ষকতার যে পেশা, সেই পেশা হিসাবে নিয়েছেন, নিছক চাকরি হিসাবে নেননি, তিনি অবশ্যই সমাজ গড়ার কারিগর। কিন্তু যিনি নানা সুযোগের মাধ্যমে, নানা ফাঁক ফোকর গলে এই পেশায় আসছেন, তিনি এটাকে চাকরি হিসাবে দেখছেন। সবসময় যে তিনি চাকরি হিসেবে দেখছেন, তিনিও শিক্ষক হচ্ছেন, তার মধ্যেও শিক্ষকতার প্রকাশ দেখা যাচ্ছে। কিন্তু অনেকেই শিক্ষকতাকে নিছক চাকরি হিসেবে দেখছেন। শুধু তারা যখন সমাজ গড়ার কারিগর হিসেবে নিজেকে প্রতিপন্ন করতে যাবেন, তখন একটা বাধার সামনে, তার বিবেকের বাধার সামনে পড়বেন। সেই বিবেকের বাধাটা কিন্তু কম বড় বাধা নয়। তাই আজকে আমি আমার শ্রেণীকক্ষে যে কথাটা বলবো, আমি আমার বাইরে যদি আমি তার উল্টো আচরণ করি, আমার ছাত্র কিন্তু তার আয়না, ছাত্রের আয়নায় কিন্তু আমি তার নিজেকে দেখতে পাবো। আমি বুঝতে পারবো যে ছাত্র আমাকে কিভাবে নিচ্ছে। সুতরাং ছাত্র হচ্ছে বড় বিচারক, আগেই বললাম। তো সেই বিচারকদের কাছে আমি নিজেকে অপরাধী হিসাবে সাব্যস্ত করব। তো যখন আমার মধ্যে এই উপলব্ধিটা থাকবে যে একটা ছাত্র যে আমাকে দূর থেকে দেখে আমার অনুরাগী হয়ে উঠছে বা হতে চাইছে, বা আমার মতো এরকম একটা পেশাকে আদর্শ হিসাবে সে নিতে চাইতে পারে, আমি এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করব না যাতে তার মধ্যে ভুল মেসেজ যায়। সুতরাং আমার একটা দায়বদ্ধতা থেকেই যায় যে আমি আমার আচরণে, আমার কথায়, বার্তায়, সবকিছুর মধ্যে আমার যেন সেই শিক্ষকোচিত বিষয়টা থাকে। শিক্ষক শব্দের তিনটে অর্থ আছে। শি মানে শিক্ষা, তাকে তো শিক্ষিত হতে হবে। ক্ষমা হচ্ছে ক্ষমাশীলতা, এবং ক হচ্ছে কর্তব্যপরায়ণতা। আমি হয়তো অনেক সময় ক্ষমাশীল হতে পারি না, পরিস্থিতির কারণে হয়তো পারি না। তার মানে আমি শিক্ষক হিসেবে আমি কিছুটা হলেও 100% নাম্বার পেলাম না, আমি হয়তো 85 গিয়ে আটকে গেলাম। আমার কর্তব্যপরায়ণতা যদি কোনোভাবে আমাকে স্খলিত করে, আমার যদি কোনো জায়গায় আমি কর্তব্যপরায়ণতার থেকে বিচ্যুত হই, তাহলে আমি ওই 100% সাকসেস পেলাম না। টিচার, আমরা তো টিচার, TEACHER, এই প্রত্যেকটা অ্যালফাবেটের একটা অ্যাব্রিভিয়েট ফর্ম যদি আমি টিচারকে মনে করি, তাহলে টি ফর হচ্ছে ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস। ই ফর এফেক্টিভ, তা কার্যকারিতা থাকতে হবে। এ ফর অ্যাফেকশনেট, তার মধ্যে সেই ভালোবাসার যে রসদ সেটা থাকতে হবে, ছাত্রকে ভালোবাসবার সেই গুণটা থাকতে হবে। সি ফর কোর্টিয়াস, তাকেও বিনয়ী হতে হবে, শিক্ষককেও বিনয়ী হতে হবে। বিনয়ের সঙ্গে অভিভাবকের কথা, ছাত্রের কথা মন দিয়ে ধৈর্য ধরে শুনতে হবে। এইচ ফর অনেস্ট, শিক্ষককে সৎ হতে হবে। সে যদি অসৎ হয় তাহলে ছাত্রের কাছে ভুল বার্তা পৌঁছাবে। আবার ই ফর এনার্জেটিক, এফিশিয়েন্ট, দক্ষ এবং সবসময় একটা কি বলা যায়, প্রাণবন্ত, আর তার মানে এনার্জি, ফুল অফ এনার্জি থাকতে হবে তার। আর ফর রোমান্স, ভালোবাসতে হবে, ভালোবাসা থাকতে হবে। এই প্রত্যেকটা গুণ যদি একজন মানুষ অ্যাচিভ করতে পারে, তাহলে সে সঠিকভাবে শিক্ষকতার যোগ্য হয়ে উঠবে। এবং এইরকম একজন মানুষ, সে অবশ্যই সমাজ গড়ার কারিগর হতে হবেই। কারণ সেই তো ওই ছাত্রগুলো, তার এই পার্সোনাল এক্সাম্পল ছাত্রদের সামনে এক্সিবিট করছে, শো করছে। সুতরাং সেই পার্সোনাল এক্সাম্পল দেখে 5টা ছাত্র বড় হবে, বেড়ে উঠবে। সুতরাং সেই প্রভাব তো তার মধ্যে পড়বেই। সুতরাং সমাজ তো গড়বার কাজটা ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে। আমি যদি তার সেই জায়গায়, কোনো জায়গায় আমার বিচ্যুতি ঘটে,
তাহলে তার প্রভাব আমাকে সইতে হবে, আমাকে বইতে হবে, এই আর কি। স্যার, স্কুল পরিচালনার ক্ষেত্রে আজকালকার দিনে শিক্ষকদের পারিপার্শ্বিকভাবে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? দেখো, স্কুল পরিচালনার ক্ষেত্রে তো মূল পরিচালন সমিতি স্কুল পরিচালনা করেন। এবার স্কুল পরিচালন সমিতির সবাই কিন্তু স্কুলের সঙ্গে যুক্ত নন, সরাসরিভাবে যুক্ত নন। সেখানে শিক্ষক প্রতিনিধি, শিক্ষা কর্মী প্রতিনিধি থাকে, তাদের মাধ্যমেই বাকি সদস্যরা তারা স্কুল সম্পর্কে জানতে পারেন। তো অনেক সময় দেখা যায় প্রধান শিক্ষক থাকেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিচালন সমিতির অন্যান্য সদস্যরা স্কুল শিক্ষকদের উপরেই তারা নির্ভর করেন, যে স্কুলের ইন্টারনাল অ্যাফেয়ার্সের মধ্যে তারা ঢুকবেন না। স্কুলের একাডেমিক খারাপ হলে তারা দেখবেন, কিন্তু কিভাবে একাডেমিকটা চলবে সেটা তারা দেখবেন না, দেখতে আসেন না নর্মালি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের মধ্যে কিছু বেনিফিট পাওয়ার জন্যে বা নিজেদের মধ্যে কিছু কাউকে জব্দ করার জন্যে, আমি জব্দ শব্দটা ব্যবহার করলাম সচেতনভাবেই, জব্দ করার জন্য পরিচালন সমিতির দ্বারস্থ হয় কারণে অকারণে। এবার পরিচালন সমিতির দ্বারস্থ যদি হয় একবার কেউ, তাহলে পরিচালন সমিতি স্কুলের মধ্যে ইন্টারফেয়ার করবে। তাহলে পারিপার্শ্বিক যে চাপ, কারণ পরিচালন সমিতির সবাই তো স্কুল যে অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে যুক্ত নন, তারা হয়তো পেশাগতভাবে কেউ ইঞ্জিনিয়ার, কেউ পলিটিশিয়ান, কেউ অ্যাডভোকেট, এই ধরনের নানা কাজ করেন। সামাজিক দায়িত্ব হিসেবে তারা এই কাজটা করেন। তা সেই কাজের জায়গায় তাদেরকে যদি আমার ব্যাটনটা যদি তার হাতে দিয়ে দিই, তাহলে তো সে তার মতো করে ব্যাটনটাকে চালাবে। সুতরাং এটা আমাদের নিজেদের মধ্যেকার যে অ্যাডজাস্টমেন্ট, স্কুল এডুকেশনটা যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়, ছাত্রদেরটা কোনোভাবে যাতে লুজার না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এই দিকটা চিন্তা করে শিক্ষকদের জব্দ করাটাই আমার লক্ষ্য তা নয়। ছাত্রদেরকে সুশৃঙ্খলভাবে তাদেরকে সঠিক শিক্ষাদানের মধ্য দিয়ে তাদের সঠিক পথে নিয়ে যাওয়াটা আমাদের যদি লক্ষ্য হয়, তাহলে এটা আর স্কুলের গণ্ডির বাইরে যায় না। স্কুলের গণ্ডির বাইরে নিয়ে যাচ্ছি আমাদেরই কেউ কেউ, সেও কিন্তু শিক্ষক। সেই শিক্ষক নিয়ে যাচ্ছি বলেই পারিপার্শ্বিক চাপ স্কুলের উপর এসে পড়ছে, তাহলে এর জন্য দায়ী আমরা। সুতরাং সাধারণভাবে পারিপার্শ্বের কোনো দায় নেই যে স্কুলের উপরে ওই কোনো কিছু চাপিয়ে দেবে, তারা চেপে বসে থাকবে, কারণ তাদের নিজের পেরিফেরিতে তাদের কাজ আছে। সেই কাজকে কামাই রেখে তারা স্কুলের ভেতরে কি হচ্ছে না হচ্ছে এতটা দেখতে তারা আসবে না। তার জন্য টিআর আছে, টিচার রিপ্রেজেন্টেটিভ আছে। সেই টিচার রিপ্রেজেন্টেটিভ কিন্তু এইগুলো কমিউনিকেট করে দেন যে অমুক স্যার ঠিকমতো ক্লাসে আসছেন না, কি করি বলুন তো, রেগুলার লেট করছেন। তিনি একটা পরিচালন সমিতির মিটিংয়ে তিনি হেডমাস্টারকে নির্দেশ দেন, অমুক শিক্ষককে আপনি বলে দেবেন যে স্কুলে এসেই সই করতে হবে এবং ঠিক টাইমে ক্লাসে যেতে হবে, না হলে কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। স্যার, যেমন আমরা দেখি একটা সরকারি হাসপাতালে চিকিৎসা মানসম্মত হচ্ছে, আর অন্য একটি বেসরকারি হসপিটালে বা কোনো নার্সিং হোমে সেই চিকিৎসাটা উন্নত হচ্ছে। তো শিক্ষা ব্যবস্থা কি আমাদের সেদিকে এগোচ্ছে? ব্যাপারটা এগোচ্ছে না এগিয়ে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটার নেপথ্যে লুকিয়ে আছে ওই এতক্ষণ ধরে বলে আসা যে কথাটা, যে আমি যদি শিক্ষক হিসাবে, আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমার কর্তব্যের জায়গায় ঠিক থাকি এবং ছাত্র ঠিক ভূমিকা নিয়ে থাকে, তার কিছুটা কি আমি মানে ক্ষমাঘেন্না করেও বিবেচনা করছি, কিছু কম বেশি হতেই পারে। অভিভাবকদের ক্ষেত্রেও যদি সেই তৎপরতাটা থাকে এবং একটা উপযুক্ত পরিচালন সমিতির নেতৃত্বে পরিচালনাধীন একটা স্কুল যদি হয়, তাহলে অনেক সরকারি হাসপাতাল কিন্তু ওই বেসরকারি হাসপাতালকে টেক্কা মারতে পারে, নার্সিংহোমকে টেক্কা মারতে পারে। ঠিক তেমনি আমি তোমাকে প্রথমেই বললাম যে একটা আলোচনায় বলছিলাম যে আমার কাছে এই মুহূর্তে 4-5টা স্কুলের নাম আমি বলে দিতে পারি, যে 4-5টা স্কুল এর গার্জিয়ানরা তারা আশেপাশে কোনো প্রাইভেট স্কুলে তারা ভর্তি করবে না তার ছেলে মেয়েকে। কেন না, ওই সরকারি স্কুলটার পরিকাঠামো এমনই,
ওই সরকারি স্কুলে তারা এমন সুযোগ সুবিধা পায়, ওই সরকারি স্কুলের পরিচালন সমিতির নেতৃত্বে শিক্ষক শিক্ষিকা মণ্ডলী শাসনের সোহাগে ছাত্রদেরকে যে শিক্ষাদান ব্যবস্থা চালু রেখেছে, সেখানে তারা কোনোভাবেই নার্সিংহোমে যাবে না। আমরা কি করে দেখি, আমাদের মতো স্কুলগুলোতে কি দেখি, আমরা দেখি যে অধিকাংশ ছাত্রের 3-4টে করে তো টিচার আছেই। এবার ক্লাসে যখন আমি এটা পড়াচ্ছি, আমি বা যে কোনো মাস্টারমশাই যখন পড়াচ্ছেন, তখন সে অন্য একটা পড়া পড়বার জন্য ব্যস্ত। বাংলার ক্লাসে সে ভূগোল বই নিয়ে খুলে বসে আছে। কি আবার কি করছিস? স্যার ভূগোলে একটা টাস্ক বাকি আছে, ওটা করছি স্যার। তার মানে বাংলাটা সে শুনছে না। কেন শুনছে না? বাংলা কিন্তু নার্সিংহোমে ডাক্তারের দ্বারা ট্রিটমেন্টেড। আমি বলি, তারাপদ রায়ের একটা গল্প আছে, হ্যাঁ, নার্সিংহোম। হ্যাঁ, কিরে তো একজন সহকর্মীকে আরেকজন সহকর্মী জিজ্ঞেস করছে, কিরে তোর নার্সিংহোম কেমন চলছে? আমার নার্সিংহোম? আমার দাদার নার্সিংহোম, দাদা ডাক্তার। বলছে, না না, আরে দাদা তো ডাক্তার জানি, তুইও তো ডাক্তার। দাদা হচ্ছে দেহের রোগের চিকিৎসক, আর তুই হচ্ছে অবিদ্যা রোগের চিকিৎসক। দাদা দেহের রোগের চিকিৎসক, আর তুই হচ্ছে অবিদ্যা রোগের চিকিৎসক। এবার তুইও স্কুলে পড়াস না, তুই তোর কোচিং সেন্টারে পাঠাস, তাহলে কোচিং সেন্টারে নার্সিংহোম, আর স্কুলটা হচ্ছে হসপিটাল। তা সেরকম নার্সিংহোমে যদি ট্রিটমেন্টের হয়ে থাকে, সেটা ক্লাসের সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেবে না, খুব স্বাভাবিক। তার মানে এই যে প্রথমেই একজন টিচারকে পেছনে গুজে দেওয়া, মানে আমি খুব বাজেভাবেই হয়তো বললাম কথাটা, একজন গৃহশিক্ষককে লাগিয়ে দেওয়া, এটার পিছনে অনেক কারণ আছে। কারণ হচ্ছে যে সেই ছাত্রটি যে উদ্দেশ্য নিয়ে শিক্ষালয়ে এসেছিল, যে শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, শিক্ষা অর্জন, শিক্ষাঙ্গনে শিক্ষার্থী আসে কেন? প্রকৃত শিক্ষা অর্জন করবার জন্য। কিন্তু দেখা যায় যে আয়োজনের সঙ্গে প্রয়োজনের সামঞ্জস্য না থাকায়, আয়োজনের সঙ্গে যতটা প্রয়োজন ততটা আয়োজন নেই, এই সামঞ্জস্য না থাকায় তার শিক্ষার সম্পূর্ণ হচ্ছে না। যখন সেই শিক্ষাটা সম্পূর্ণ হচ্ছে না, সে জুতো কিনতে গিয়ে, এই জামা কিনতে গিয়ে যখন একটা মোজা পাচ্ছে, সে মোজা নিয়েই কেটে ছেটে জামার মতো করে পড়বার চেষ্টা করছে। তাই কি হয়? তার মানে সে ডাক্তার হতে চেয়েছিল, ডাক্তার হওয়ার বাসনা নিয়ে স্কুলে এসেছিল, কিন্তু স্কুলে এসে যা পেল তাতে সে একটা কম্পাউন্ডারও হতে পারল না। সামান্য একটা ওষুধের দোকান খুলে ওই ওষুধ বিক্রেতা হিসাবে সে তার ডাক্তারি পেশার কম্পেনসেট করছে, স্যাটিসফ্যাকশনটা কম্পেনসেট করছে। তাহলে এই যেখানে সমস্যা, সেখানে ছাত্ররা উভয় তো দোষ আছে। শিক্ষা ব্যবস্থার একটা ডিটোরিয়েশন ঘটেছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। সরকারিভাবেই শিক্ষা ব্যবস্থার উপর যে করাল ছায়া নেমে আসছে, তাতে বহুদিন ধরে রিক্রুটমেন্ট নেই। তারপরে ছাত্র শিক্ষক রেশিও ঠিক নেই। আমার স্কুলে ঠিক আছে বলতে দুনিয়ার সব স্কুলে তা নয়। নানা কারণে একটা স্কুল থেকে শিক্ষক চলে আসছে, আর একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। নানা রকম পরিকাঠামোগত ত্রুটি কারণে এই সরকারি হাসপাতাল নার্সিংহোমের কম্পারিজনটা চলে আসছে। তো ধন্যবাদ স্যার আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চাই আপনার এই বক্তব্য যেন সঠিক অভিভাবকের কাছে পৌঁছায়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।